নমস্কার। আজকে শিশু দিবস, আর এই শিশু দিবসের মতো একটা সুন্দর দিনে আমরা আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান করতে চলেছি। সেই অনুষ্ঠানটা হলো আনন্দমেলার যে ওয়েবসাইটটা এতদিন সবাই দেখেছো তোমরা, সেই ওয়েবসাইটটাকে আমরা আবার নতুন করে লঞ্চ করছি। এবারের ওয়েবসাইটে আগের যা ছিল তা তো থাকবেই, তার সঙ্গে থাকবে আরও অনেক অনেক কিছু। আর সেই ওয়েবসাইটের যে নতুন যে ওয়েবসাইট আমরা এখন আনছি, সেই ওয়েবসাইটটা উদ্বোধন করার জন্য আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। শুধু তোমরা নয়, আমরাও যখন ছোট ছিলাম আমরাও মুগ্ধ হয়ে পড়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একের পর এক গল্প উপন্যাস এই আনন্দমেলার পাতাতে। আর সে মুগ্ধতা এই বয়সে এসেও তো কাটেনি। তাই সেই মানুষটাকে, সেই কিংবদন্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। তিনি এক্ষুনি এই ওয়েবসাইটটি রিলঞ্চ করতে চলেছেন। আমি ওনাকে অনুরোধ করব যে যদি ওয়েবসাইটটি রিলঞ্চ করে। এই হচ্ছে নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যারা নিয়মিত ওয়েবসাইট দেখো, যে ওয়েবসাইটে যে বিভাগগুলো সেগুলো আরও অনেক অনেক বেশি বিভাগ আছে, এবং এই ওয়েবসাইটটাকে একেবারে ঢেলে সাজানো হয়েছে, আরও অনেক আকর্ষণীয় করে তোলা হয়েছে তোমাদের কাছে। সেগুলো আমরা একে একে তোমাদের বলবো। তার আগে আমরা যেটা করব, আজকে এই বিশেষ দিনে এক বিশেষ অনুষ্ঠান। সেই বিশেষ অনুষ্ঠানটি হলো আনন্দমেলার একটি কেক, আনন্দমেলা লেখা একটি কেক আজকে রয়েছে আমাদের মধ্যে। সেই কেকটি কেটে আজকে এই সুন্দর দিনে, আজকে এই শিশু দিবসে সেই কেকটি কেটে এই ওয়েবসাইট লঞ্চের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলছেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো দাঁড়িয়ে কাটা আমরা আজকে যখন এরকম একজন মানুষকে পেয়েছি যার লেখা এত বছর ধরে আমাদেরকে ভরিয়ে তুলেছে আনন্দমেলার পাতা, সে মানুষটার সঙ্গে আজকে আমরা গল্প করব। কিন্তু সে গল্পের আগে একটা ছোট্ট কাজ আমরা সেরে নেব। সেটা হলো এই যে নতুন ওয়েবসাইট যেটা তোমরা দেখছো, সেই ওয়েবসাইটটা কীরকম হয়েছে, কি রয়েছে তার মধ্যে, সেটা আমরা অল্প দু চার কথায় শুনে নিচ্ছি। নিয়ে তারপর আমরা আবার ফিরে আসছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে। ওনার কাছে শুনবো অনেক মজার গল্প এই আনন্দমেলায় লেখালেখি। সবাইকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে। নতুন আনন্দমেলার ওয়েবসাইটটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়েছে যে বিভাগগুলো রয়েছে, গল্প, ফিচার, তার মধ্যে ফিচার, গল্প, জ্ঞান বিজ্ঞান বলে একটি বিভাগ রয়েছে, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রাণী জগৎ, সায়েন্স সঙ্গীত, তারপরে রয়েছে খেলাধুলো, তার মধ্যে ক্রিকেট, ফুটবল, অন্যান্য খেলা, নতুন প্রতিভা, হোমওয়ার্ক হেল্প বলে একটা সেকশন হয়েছে। সেখানে আমরা তোমাদেরকে অনেক কিছু হোমওয়ার্ক নিয়ে রিলেটেড হেল্প করতে পারবো। আর তারপরে রয়েছে শিখে নাও, জেনে নাও, মনে রাখো বলে একটা ডিভিশন রয়েছে, বিভাগ রয়েছে। জেনে নাও, মনে রাখোতে খুব ইন্টারেস্টিং কিছু তথ্য, ফ্যাক্টস আমরা শেয়ার করব তোমাদের সঙ্গে, যেগুলো জেনারেল নলেজ থাকবে সেগুলোর মধ্যে। এডুকেশনাল কিছু ভিডিওস থাকবে। এডুকেশনাল ভিডিওসের মধ্যে যেরকম এখানে একটি ভিডিও দেওয়া আছে অরিগামি দিয়ে বানানো কাগজের মাছ, সেরকম অনেক কিছু তোমরা জানতে পারবে। এরপরে রয়েছে আমার পাতা একটা খুব ইন্টারেস্টিং সেগমেন্ট, সেখানে তোমরা নিজেরা পার্টিসিপেট করতে পারবে। আমার পাতায় যাওয়ার আগে আমি বলে দিই, এই যে জায়গাটা এখানে হলো একটা লগ ইন বাটন। এই লগ ইন বাটনে গেলে আমি রেজিস্টার্ড ইউজার থাকলে এখানে আমি নিজের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে পারি, বা যদি নতুন আমি ইউজার হই তাহলে এখানে গিয়ে নিউ ইউজার হলে গিয়ে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এইটা করার পরে আমি আমার পাতাতে নিজেই ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু তুলতে পারবো, মানে আমিও ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে পারবো। সেটা কিভাবে?
আমার পাতায় মজার ফটো যেই বিভাগটা রয়েছে, এই যে দেখো মজার ফটো, আমরা বলে দিয়েছি কিভাবে তুমি ফটোস পাঠাবে। তোমার তোলা কিছু ছবি, তুমি যেরমভাবে পৃথিবী জগৎটাকে দেখো সেই ছবিগুলোকে এখানে আপলোড করতে পারবে, এখানে গিয়ে আপলোড বাটন ইউজ করে। আর রয়েছে কিডস রিপোর্টার। আমরা অনেকেই জানি যে অনেকেই ছোটোবেলা থেকে রিপোর্টিং করতে চায়, জার্নালিস্ট হতে চায়, তাদের জন্য যে তোমরা যেই খবরটা তোমার আশেপাশে জানাতে চাও সকলকে, সেই খবরটা এখানে তোমরা আপলোড করতে পারো, তোমার রিপোর্টটা তুমি লিখতে পারো। আমরা এখানে বলে দিয়েছি কিভাবে করতে হবে। এরপরে রয়েছে ফারাক পাও একটা ইন্টারেস্টিং সেগমেন্ট। সেই ফারাক পাওয়ার মধ্যে কিছু ছবি থাকবে, সেই ছবির মধ্যে ফারাকটা আমাদেরকে এখানে তুলে দিতে হবে। কুইজ বলে একটা সেকশন রয়েছে, সেখানে আমরা নিয়মিত কুইজ আপলোড করব, তোমরা সেই কুইজটাকে নিতে পারবে। সেখানে টেক কুইজ করে রিপ্লাই দিলে পরের দিন আমরা আবার এখানে আনসার্সগুলোও দিয়ে দেবো তোমাদের জন্য। আমার গল্প, সিমিলারলি তুমি যদি গল্প লিখতে ভালোবাসো সেটা গল্পটা লিখে আমাদেরকে এখানে পাঠাতে পারো। আমার কবিতা, যদি কেউ কবিতা লিখতে ভালোবাসে, কবিতা আমাদেরকে জানাতে চায়, পাঠাতে চায়, তারা এখানে কবিতা আনন্দমেলা ওয়েবসাইটে নিজের আপলোড করতে পারবে। এবং আমার আঁকা দেখো এরকমভাবে তুমি আপলোড করবে। আমি দুটো আঁকা দেখিয়ে দিই। দুজন বন্ধু, আমাদের ছোট বন্ধু অলরেডি আমাদের আঁকা পাঠিয়েছে। অদ্রিজা বসু এই আঁকা, তারপরে আরেকটি আঁকা রয়েছে এখানে। আবির চট্টোপাধ্যায়। সেরকমভাবে আমরা আমার পাতাটা তোমাদেরই, তোমরা এখানে সব কিছু আপলোড করতে পারবো। এছাড়া ইভেন্ট সেকশন যেটা রয়েছে, আমাদের যেই মজার ইভেন্টসগুলো আনন্দমেলা তোমাদের জন্য করে, সেই ইভেন্টসের কিছু ছবি এবং সেই ইভেন্টসের কিছু স্নিপেটস আমরা এখানে থাকবো। যেরকম কিছুদিন আগে আমাদের আনন্দমেলার ভূতের গল্পের আসর হয়েছিল, সেই গল্পের ছবি এবং সেই আসরের অনুষ্ঠানের সমস্ত ডিটেল এখানে পাওয়া যাবে। এছাড়া এখানে এই যে আইকনগুলো রয়েছে ফেসবুকের, সেখান থেকে আমরা ফেসবুক পেজে ডাইরেক্টলি কানেক্ট করতে পারি, ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট কানেক্ট করতে পারি। আর এখানে আমরা দেখে নিতে পারি যে আমাদের আনন্দমেলার লেটেস্ট ইস্যুটা কি। একদম নিচে যদি আমরা এই পেজের চলে যাই, এখানেও আমরা লেটেস্ট ইস্যু আছে। এখানে কেউ যদি আউট নাওতে ক্লিক করে, সেখানে আমরা গিয়ে অনলাইন লেটেস্ট ইস্যু সাবস্ক্রিপশন নিতে পারবো। আমাদের এখানে এবিপি ম্যাক্স বলে যেই অ্যাপটির আমাদের 30শে সেপ্টেম্বর লঞ্চ হয়েছে, যেটা সফট কপি রিড করা যাবে, সেখানে ক্লিক করলে আমরা এখান থেকেও আনন্দমেলা পড়তে পারবো সফট কপি। আর এছাড়া আমাদের যদি কোনো নিউজ লেটারে তোমরা সাবস্ক্রাইব করতে চাও, সেখানে তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে রেজিস্টার করতে পারবে। দ্যাট ইজ অল। তোমরা দেখতে পেলে কত কি রয়েছে আমাদের নতুন ওয়েবসাইটে। আর এবার তাহলে তো তোমাদের কোনো অসুবিধা নেই, ওয়েবসাইট থেকে তোমরা আরও অনেক নতুন জিনিস জানতে পারবে পত্রিকার পাশাপাশি। আমরা এবারে আসি আমাদের অনুষ্ঠানের যে পরের পর্ব, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমরা যে মুখোমুখি হয়েছি আনন্দমেলা নিয়ে, আমরা শুনবো নানা গল্প, নানা কথা ওনার কাছে। শীর্ষেন্দু, প্রথমেই জিজ্ঞেস করি, এই যে আজকে এই ওয়েবসাইট রিলঞ্চে আপনি এলেন, এই যে দেখলেন এত কিছু আনন্দমেলা ওয়েবসাইটে, এটা আপনার কেমন লাগছে? যে পত্রিকার পাশাপাশি এখন ডিজিটালিও এইভাবে এসছে আনন্দমেলা। এটা তো অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকার এডিশন। এবং এই যে নতুন প্রযুক্তি, বিজ্ঞানের নতুন অবদান, তার সঙ্গে সঙ্গে আমাদের পাঠাভ্যাস ও আরও অনেক অভ্যাস বাকি আছে, এটা খুব স্বাভাবিক। আর খুব স্বাভাবিকভাবেই আমি তো অংশগ্রহণ করেছি। তোমরা জানো যে আমি আজকাল ট্যাবে লিখি, মানে অনেকটা আধুনিক হয়ে গেছি। মানে ফাউন্টেন পেন থেকে ট্যাব। হ্যাঁ, এখন একগাদা ফাউন্টেন পেন আমার খুব শখের জিনিস ছিল, সেগুলো এখন আমার এক্সিবিট হয়ে ঘরে পড়ে আছে, কিন্তু সেগুলো কোনো ব্যবহার নেই। তো এইসব পরিবর্তন যেহেতু অনিবার্য, কাজেই একে মেনে নিতে হবে, এবং আমি মেনে নিয়েছি অলরেডি।
শিশুরা যে গল্পগুলো আমরা ছোটবেলা থেকে পড়ছি, আপনার কি মনে পড়ে যে প্রথম যখন আপনি আনন্দমেলায় গল্প লিখলেন, ছোটদের গল্প, আপনি তো আগে বড়দের খুব সিরিয়াস লেখালেখি থেকে ছোটদের লেখা এলেন, এসে একবার একটা রঙিন মজার একটা জগৎ গড়ে তুললেন। তো আপনার মনে পড়ে প্রথম আনন্দমেলায় গল্প দেওয়ার কথা? আমি বাচ্চাদের জন্য লিখছি, এটা সেরকম চান্স, মানে একটা চান্স হ্যাপেনিং। প্রথম কথা হচ্ছে আমি কোনোদিনই ছোটদের জগৎ সম্পর্কে সচেতন ছিলাম না, এবং কোনোদিন ভাবিনি যে আমি বাচ্চাদের জন্য লিখতে পারবো। কারণ এটা আমার জগৎ নয়, বাচ্চাদের জগৎটা আমার জগৎ নয়। আমি বরাবর শুরু থেকেই আমি বড়দের জন্য লিখেছি এবং খুব সিরিয়াস লেখাই লিখেছি। তা যখন আমার এটা হবে কত সাল, 70-এর পর, মানে 70-এর পর কেন, হ্যাঁ 70-এর পর, 75, 76, 77 সাল, কোন একটা সময় আর কি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তখন আনন্দমেলার সম্পাদক ছিলেন। উনি আমাকে হঠাৎ একদিন ধরলেন যে একটা আনন্দমেলার জন্য গল্প দিত। তো ভাই বলে এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি বাচ্চাদের জগৎ চিনিই না, কোনোদিন লিখিনি, পারবো না। আর ওই বললেন যে লেখ না, একটা লেখ না, দেখ না কী হয়। তখন লিখলাম, বোধহয় গল্পটার নাম ছিল বিধু দারোগা। সেই গল্পটা প্রকাশিত হলো এবং সামান্য কিছু প্রশংসাও পেল। আর নীরেন্দা তারপরে আমাকে দিয়ে আবার আর একটা গল্প লেখার জন্য টাকা দিলেন। আমি সেটাও লিখলাম। তাই বললাম যে আর নয়, এই শেষ। সেটা বোধহয় ছিল, আমরা ভুলে গেছি। তৃতীয় গল্পটা ছিল আমার যতদূর মনে হয়, গন্ধটা খুব সন্দেহজনক। তো সেই গল্পটা খুব বেশ একটা অনেকেরই ভালো লাগলো। একেবারে অন্য ধরনের ভূতের গল্প। অনেক ভূত, অনেক ভূত, পাইকারি হারে ভূত আমদানি করেছিলাম, সেই গল্পে মনে আছে। তারপরে প্রস্তাবটা সাংঘাতিক। আমাকে বলে তুই এরা ধারাবাহিক উপন্যাস লেখা। বলে এটা কী করে সম্ভব? এই 3টে গল্প লিখতে আমার দম বেরিয়ে গেছে। এরপরে আমি আর পারবো না। পারবি, লেখ না। লিখতে শুরু করলাম। আমার মাথায় তো কোনো দিন কোনো আইডিয়া থাকে না আগে থেকে, কোনো স্কিম থাকে না, কোনো প্ল্যান থাকে না, কোনো প্লট থাকে না। তাহলে কী লিখবো, আকাশ পাতাল ভাবছি। তারপরে লিখতে হবে, কি করা যাবে, লিখতে শুরু করবে। এইভাবেই আমার সব লেখালেখি। আমি কোনোদিনই আগে থেকে স্কিম করতে পারি না। সব মনোজের অদ্ভুত বাড়ি হয়, সেটা লেখা হলো। মোটামুটি মানে অনেকেরই ভালো লাগবে বলে শুনলাম। তারপরে উনি বললেন পুজো সংখ্যায় লেখে এবার। আমি সেটা কি গল্প না উপন্যাস? না, উপন্যাস। উপন্যাস। তখন আমি এই বাধ্য এইসব লেখা, মানে তখন আমি ভয়ে ভয়ে লিখছি, বাধ্য হয়ে লিখছি, এবং অস্বস্তি বোধ করছি যে লেখাগুলো হচ্ছে কি হচ্ছে না। তো এটা গোসাই বাগানের ভূত বেরোলো। এই যে গোসাই বাগানের ভূত, এই গল্পটার ভাবনা আপনার মাথায় কিভাবে এলো? বললাম তো, আমার মাথায় কোনো ভাবনা থাকে না আগে থেকে কোনো স্কিম থাকে না, কিচ্ছু থাকে না। আমি প্রথমে একটা লাইন লিখি। একটা লাইনে যে অঙ্কে 13 পেয়েছিল বোধ হয়, এরকম একটা। তারপরে ওইটা লিখে ওইটা থেকে আমার মানে বাকি গল্পটা, বাকি উপন্যাসটা জন্ম নেয়। আমি আগে থেকে ভেবে চিনতে, কিংবা পাগলা সাহেবের কবর, একই রকমভাবে লেখা। যখন লিখতে বলা হয়, এবং সবসময় আমি সবার শেষে ধরি লেখা, ভাবতে সময় নেই, আলসেমি আছে যথেষ্ট। তারপরে যখন খুব চাপ আসতে শুরু করে, দে লেখা দে, তা নাহলে এক্ষুনি কাগজ বেরিয়ে যাবে, কী করবো, তোকে ছাড়া বেরোবে না। তখন ভয় টয় দেখানো। তখন তো সম্পাদকরা সব বয়স্ক ছিলেন, আমাদের গার্জিয়ানের মতো। এখনকার সম্পাদকরা তো তোমরা অতটা ভয় দেখাও না, কিন্তু ওরা ভয় দেখাত। ফলে ওই চাপে পড়ে লেখা। আপনাকে তো নাকি ঘরে বন্ধ রেখেও একবার একটা গল্প লিখিয়ে নেওয়া হয়েছিল। তখন আমি দেশ পত্রিকায় চাকরি করতাম, বসে লিখছি, আমাকে একটা কাজ করছিলাম আর কি, চার কিছু লিখছিলাম, ওইরকম কিছু আর কি। হঠাৎ নীরেন্দ্র ঘরে ঢুকলেন, ঘুরে ঢুকে বললেন যে ওর তো
বলে আমাকে নড়া ধরে তুলে দাঁড় করালেন। আমি দাঁড়িয়েছি, তবে আমার ওই খাতাপত্র সেই বোর্ডটা ছিল, ওই লেখার বোর্ডটা ছিল, ওইটা তুলে নিলেন, কলম টলমগুলো ছিল সেগুলো তুলে নিলেন, বলে আয়। আমি হাঁ করে আছি, কী বলতে সবাই দেখছে, চারদিকে তো কাঁচ, ওই ঘরগুলো তো কাঁচের ঘর ছিল, সবাই দেখছে যে একজন বয়স্ক মানুষ আরেকজনকে ধরে নিয়ে যাচ্ছে। কী কারণে ধরে নিয়ে যাচ্ছে কে জানে, নিয়ে গেলেন ওর ঘরে বসালেন। সে বললেন যে এখানে বসে একটা গল্প শেষ করে তারপর ছুটি, বলে বাইরে বেরিয়ে গেলে চাবি দিয়ে গেলেন, বলে সিগারেট চা যা চাই সব পাবি, গল্পটা লিখে তারপরে এখান থেকে বেরোবি। আমি তো হাঁ, কী করবো, মুক্তি নেই, না লিখে তো ছাড়বেন না উনি। ঢাকা হাসপাতাল ভাবতে শুরু করলাম, তারপরে এক সময় লিখতে শুরু করলাম, শেষও হয়ে গেল লেখাটা। তার নাম দিলাম ডবল পশুপতি। আমাদের ছোটবেলায় গল্পটা আমরা পড়েছি, ওটা আনন্দমেলাটা গল্প সংখ্যাতেই বেরিয়েছিল। হ্যাঁ, এইভাবে করে তারপরে বেরিয়ে গেলাম। তারপরে সেই গল্পটা ছাপা হলো। অনেক কাহিনী আছে, জবরদস্তি করে লেখানো। এরকম যদি আর একটা দুটো গল্প বলেন আমাদের ছোট ছোট পাঠকদের জন্য। হ্যাঁ, এইরকম গল্প মানে আমার জীবনে আরও ঘটেছে, যেমন উল্টোটা একবার আনন্দমেলা। আচ্ছা, আনন্দমেলাতে বলি যে আনন্দমেলায় আমাদের ধীরেন্দা উনি ঠিক সম্পাদক হিসেবে তো আমার কাছে ছিলেন, আমার আমরা মনে করতাম না, দাদা ছিলেন এবং খুব বেশ ভয় পাওয়ানোর মতো দাদা, চটপট করতেন, চোখ রাঙাতেন। তারপরে একবার কি সাগরদাকে একবার যেন কি এটা বললো, ভালো কথা, উনি বললেন যে শোন, সামনে একটা স্পেশাল ইস্যু বের করছি আমরা আনন্দমেলার, তুই যাতে একটা উপন্যাস লিখ, হ্যাঁ খুব তাড়াতাড়ি দিতে হবে স্পেশাল। তখন কিন্তু পুজোর অনেক দেরি, কি উপন্যাস সেটা বলে নেই, চাপে পড়ে আমি লিখতে শুরু করলাম, স্পেশাল ইস্যু বেরোবে। কোথায় স্পেশাল ইস্যু, কিচ্ছু না, ওইটা নিয়ে নিচ্ছে পুজো সংখ্যার জন্য, যাতে আমি পুজোর সময় দেরি না করি, সেই জন্য অনেক আগে আমাকে দিয়ে এটা লিখিয়ে নিয়ে ওই জন্য স্টকে রেখে দিলে এটা পুজো সংখ্যা বের করি। তাহলে এই কায়দা করে কী লাভ হলো আপনার, মানে সময় পেলে অনেকটা। আপনার পুজোর এই যে যখন আমি অনেকবার ফোন করেছি যে একবার আপনি এক একটা কারণে লেখা দিতে দেরি হওয়া, এই কারণগুলো নিয়েও তো একটা গল্প দাঁড়িয়ে যায়। আমার মনে আছে একদিন সকালবেলা আপনি আমার লেখা দেবেন বলেছিলেন, তারপরে যখন ফোন করলো আপনি বললেন হ্যাঁ আমি লিখে ফেলতাম, কিন্তু এত জোর বিষম খেলাম যে আমার কিছুই মাথায় ছিল না, আজকে আর পাবে না, আমি তো পরে পাঠাচ্ছি। কখনো আপনার চেয়ার খারাপ হয়ে যায়। হ্যাঁ, একজন এসেছিলেন, তিনি আমার মানে সম্পাদকরা তাগদা দিয়ে দিয়ে শেষ, তারা আর পারছেন না, তখন একজন ওই ইয়েকে পাঠিয়েছেন, একজন ওই ইয়ের লোক আর কি, মানে অ্যাডমিনিস্ট্রেশনের লোক, তিনি বড় পোস্টে আছেন, তিনি এসেছেন। তখন আমি মুড়ি খাচ্ছিলাম ঠোকা থেকে, তা তিনি এসে বললেন যে, আমাকে আগে থেকে বলা হয়েছে যে আজকে অ্যাডমিনিস্ট্রেশনের লোক আপনার কাছে আসবে, তিনি এসছেন ভদ্রলোক, তিনি এসে বসতে বললেন যে আমি অমুক। আমরা ঠিক আছে মুড়ি খান বলে আমি তাকে এক মুঠো মুড়ি দিলাম, মুড়িতেই ভিজে গেলেন উনি অনেকটা। তাহলে বললেন যে এলাকাটা এরকম, আপনি তো বড্ড দেরি করছেন, এরকম তো হয় না। তো আমি বললাম জানেন একটা ব্যাপার হয়েছে, আমার যে চেয়ারটা আমি বসি রিভলভিং চেয়ার, তার একটা চাকা খারাপ হয়ে গেছে, সেই চাকাটা খারাপ হয়ে যাওয়াতে আমি ঠিক মতো বসতে পারছি না, ওটা টক টক করছে। এবার খবর দিয়েছি মিস্ত্রি এসে লাগাবে, ওরা লাগালেই আমি লেখাটা দিয়ে দেবো। এইটি এখন রটনা হয়ে গেল সারা অফিসে, এইবার কি অজুহাত দিয়েছে, এই চাকার অজুহাত। লোকে বলে এটা আমরা আগে থেকে ভাবতে পারিনি, চাকা ভেঙে গেছে এই অজুহাতটা এই নতুন, এরকম নানা রকম অজুহাত আমি দিতাম। আনন্দমেলা যখন আগে আপনি আসতেন, মানে আগের সম্পাদক বা যখন দফতর, তখন তো আপনি হাতেই লিখতেন, ফাউন্টেন পেনে লিখতেন। পরবর্তীকালে আপনি লিখতে শুরু করলেন, আপনার যে আনন্দমেলার যে উপন্যাসগুলো আমি দেখতে পেলাম ইমেলে আসছে, মানে এখন আপনি ইমেলে লেখেন। তো এই পরিবর্তনটা, এই ট্রান্সফরমেশনটা কেন এলো এবং কিভাবে এলো? প্রথম কথা দেখো, এটা আমি অনেক আগেই হয়তো শুরু করতে পারতাম। তোমাদের একটা বলি যে সেটা হচ্ছে আমার ছেলে এবং মেয়ে তারা কেউই চায় না যে আমি একটু আধুনিক, বেশি আধুনিক হয়ে যাই। তাতে হয় কি, তারা আমার উপরটা কর্তৃত্ব রাখতে পারে।
আমার ইমেলটা পাঠিয়ে দে রে, আমার ওটা করে দে রে, তাদের উপর নির্ভরশীল হয়ে যেতে হয়। নেট ব্যাঙ্কিং তারা করে দেবে, এইসব আমার নির্ভরশীলতা। তারা এটা আমাকে এইভাবে দেখতে চায় যে বাবা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু আমিও তাদের চেয়ে বেশি চালাক। আমি আস্তে আস্তে ওগুলো রপ্ত করতে চাই। এমনকি যে জিনিস যন্ত্র আবিষ্কার করেছে যা সবাই ভয় পাচ্ছে, আমার জুনিয়র যারা অনেক আছে তারা ওই মোবাইল ফোনটার কল আসা এবং কল যাওয়া এছাড়া আর কিছু ব্যবহার জানে না। একজন আমার কাছে, তিনি হাইকোর্টের জাজ, আমার আত্মীয় হয়, খুব ভালোবাসে আমাকে। আমি তাকে বললাম যে তুমি তোমার একটা কাজ করো, তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে SMS করে দাও। সে চিৎকার করে উঠল, মামা মামা আমি SMS করতে চাই না, আমি SMS করতে চাই না। কী ব্যাপার, তুমি হাইকোর্টের জাজ, তুমি এখনও SMS করতে চাও না? লোককে বলো এটা। বলে না, আমার লোক আছে, তারা করে দিচ্ছে। সে করে দিল। এরকম অবস্থা আমি দেখছি যে এখনকার ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে অনেকে আতঙ্কিত এই ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে। তো সেটা আমি সেই জিনিসটা ভেঙে আমার সমস্যা মেয়েটা, ওটা তো কেউই কম্পিউটারের ব্যাপারে হাতি বানাবে ভয় পায় খুব। আমি ভয় পাটা পাই না। আমি আস্তে আস্তে অ্যাডাপ্ট করলাম। প্রথমে একটা ল্যাপটপ কিনেছিলাম, তো ল্যাপটপটা ভারী। সেই জন্য আমি আমার বৌমাকে বললাম যে তোর আগের ল্যাপটপটা তো তুই বলছিলি একটু খারাপ হয়ে গেছে, তুই একটা ল্যাপটপ নিবি। তুমি ল্যাপটপটা দিচ্ছ মানে কি, তুই ওটা পাচ্ছ না তো, সেই জন্য দিচ্ছ আমাকে। তাকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ট্যাব কিনলাম। ট্যাবে আমার লিখতে খুব সুবিধা হয়, আমি ট্যাবে লিখি এখন। তুমি নিজেই ইমেল করো? হ্যাঁ, নিজেই ইমেল করে? হ্যাঁ, নিজেই ইমেল করে দিই, আমার কারো সাহায্য দরকার হয় না। অনেকেই হয়তো জানেন না যে আপনি মোবাইলের ব্যাপারে একজন অথরিটি এবং প্রায় মোবাইল কিনছেন। এইটা একটা বদভ্যাস। আমি মোবাইল কিনতে খুব ভালোবাসি, তো নতুন ফিচারের মোবাইল পেলে কিনে ফেলি। ফিচার বা মোবাইলের দাম এটা আপনি দেখেন কোথা থেকে? মানে আপনি কি অনলাইন কেনেন? বেশিরভাগই অনলাইন কিনি, নিজেই পুরো হ্যান্ডেল করে কিনি। হ্যাঁ, অনলাইন কিনি। অনলাইনে বেশিরভাগ কিনি এবং ছেলে মেয়েকে গোপন করে, কেননা তারা সেই মোবাইলগুলো শেষ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু কেনাকাটা অভ্যেস আমার আছে। আমার এখন 4টে না 5টা মোবাইল আছে। ঠিক আছে, আমি এই প্রসঙ্গে বলি যে এই যে আপনার এই যে প্রযুক্তির দিকে ঝোঁক, সেটা আপনার ধরুন বনি বা অন্যান্য যে সায়েন্স ফিকশন যেগুলো, যেমন সর্বনাশা অঙ্কর যে উপন্যাস আপনি লিখেছেন, তো এই যে ছোটদের যে সায়েন্স ফিকশন, সেটাও আপনি প্রচুর লিখেছেন, আনন্দমেলাতেই লিখেছেন। তো সেইগুলো কি আপনার মানে এইরকম এই মানসিকতার কোনো প্রতিফলন? একটা জিনিস বিশেষ করে বনি তো আমার মনে হয়েছে সময়ের থেকে অনেক এগিয়ে আপনি লিখেছেন। তা জানি না, কিন্তু এটা ঠিকই যে আমি অঙ্কে খুব ভয় পেতাম, অঙ্ককে ভয় পেতাম, এবং অঙ্ক সম্পর্কে আমার একটা ভীতি বরাবরই ছিল, যে কারণে আমার সায়েন্স পড়তে গিয়ে অসুবিধা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে অঙ্ক এমন একটা জিনিস যেটা বহু প্রশ্নের উত্তর ওই অঙ্কের মধ্যে লুকিয়ে আছে। তো আমার মনে যেটা প্রশ্ন হলো, একটা ছোট্ট জিনিস তৈরি করতে গেলে, আমি একটা কারখানা একবার গিয়েছিলাম, সেটা একটা ছোট্ট, তারা ওই টাটা কোম্পানির সহায়ক একটা কোম্পানি, তারা একটা ছোট্ট যন্ত্র তৈরি করছে, খুব ছোট। এবং সেটার যে নিখুঁত হওয়ার জন্যে, ঠিক মাপমতো সেটা তৈরি করার জন্যে অনেকগুলো তোমার প্রসেসের ভিতরে যেতে হচ্ছে, অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে, যেতে হচ্ছে। সামান্য এইটুকু একটা যন্ত্র। তাই আমি ভাবলাম যে তাহলে এই গোটা ব্যাপারটা, গোটা বিশ্ব জগৎ যে চলছে, তার পেছনে তো অঙ্ক থাকা ছাড়া উপায় নেই, কারণ এটা তো সব হিসেব করে তৈরি করেছে। একটা গোলাপ ফুলে কটা পাপড়ি থাকবে, সেটার একটা ক্যালকুলেশন তো আছে। এটা সেটা কে করছে? তাই মনে করো, ধরো একটা বট গাছের বীজ, ওই বট গাছের বীজটার মধ্যে প্রোগ্রামটা আছে পুরো বট গাছের, আর এটাকে অনুসরণ করে তো আমাদের প্রোগ্রামিং, আমাদের চিপস এগুলো এসছে। এটাকে ভাবতে শুরু করলাম। তারপরে ওই সর্বনেশে ভুল অঙ্ক, এটা অঙ্ক সর্বস্ব একটা উপন্যাস, আর একটা বোধহয় ওই ঘড়ি নিয়ে একটা উপন্যাস লিখেছিলাম, ভূতরে ঘড়ি নয়, আরেকটা, সেটা ওই অঙ্কের উপর। আমি আপনি সময়কেও ধরেছেন। হ্যাঁ, তাই মানে সময়ের গতি, সময়
তো এই ভাবনাগুলো তো মানে বড়দের ক্ষেত্রে যদি আমরা বলি এটা খুব সিরিয়াস ভাবনা, এই ভাবনাগুলো ছোটদের লেখা আপনি কিভাবে নিয়ে? আমি আসলে এটা নিয়ে ভাবি, আমি তো ভাবতে খুব ভালোবাসি এবং রাত জেগে যেটা হয় আর কি তোমাকে বলি যে সারাদিনে আমি থাকি না নানান রকম ভূমিকায়, আমাকে আমার বাবা, স্ত্রী, স্বামী বা ধরো অন্যান্য দোকানদারের কাছে আমি খদ্দের, এরকম নানা রকম ভূমিকায় আমি ভাগ হয়ে যাই, মানে খণ্ডিত হয়ে যাই নানান সত্তায়। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, যখন আমাকে ডাকার কেউ নেই, তখন আমি আনডিটাচড, তখন আমি নিজের টুকরোগুলোকে জড়ো করি, টুকরো হয়ে যাওয়া আমিগুলোকে, যে সারাদিনে সেটাকে জড়ো করে এক জায়গায় করে তখন আমি আমাকে পেলাম যে আমি এখন অখণ্ড। সেই সময় আমার সঙ্গে এই বিশ্বজগতের রিলেশনটা কী, সম্পর্কটা কী, সেটা ভাবতে শুরু করি। এই ভাবতে 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 গোটা বিশ্বজগৎ, গোটা সৃষ্টি, তার সঙ্গে নিজের সম্পর্কটা আবিষ্কার করা তো কঠিন, কিন্তু এই ভাবনাটা খুব ভালো। এই ভাবনাটা আমাকে একটা এলিভেশনে নিয়ে যায়। তারপরে ধরো বাচ্চাদের জন্য আমি লিখব, আমার তো ছেলেবেলা থেকেই সব ভাবনা আছে, কাজে আমি এই ভাবনাগুলোকে আমি বাচ্চাদের উপযোগী করে কোনো চেষ্টা করতে হচ্ছে না আমাকে। আমি দেখছি এখনকার বাচ্চারা, অল্প বয়সীরা, টিনেজাররা, তারা সহজেই বুঝতে পারে যে লেখাগুলো হয়তো আগে বড়রাও বুঝতে পারতো না। এখনকার ছেলেরা, ওদের আইকিউ এত বেড়ে গেছে, বা ওরা এত বেশি জন্ম থেকে মোবাইল ফোন দেখে বড় হচ্ছে, ওরা বুঝতে পারে। সুতরাং আমার কোনো অসুবিধা হয় না। আর একটা দুঃখের কথাই বলো, আনন্দের কথাই বলো, সেটা হচ্ছে আমার ছোটদের লেখা ছোটদের চেয়ে বড়রা বেশি পড়ে, এটা আমি লক্ষ্য করলাম। সেটা একটা মজার ব্যাপার। আমি তাদের খুব খুশি, আপ্যায়িত বোধ করি যে ছোটো বড়ো দুজনেই পড়ছে। তার এক মন্দ কি, খারাপ কি। আরেকটা কথা, ওই বাচ্চাদের জন্য লিখবো বলে আমি একটু আপোষ রফা করে লিখলাম, তা আমি লিখি না। বাচ্চাদের জন্য লিখতে গেলে আমি ওই ভাষাই, অনেক কঠিন ভাষাও ব্যবহার করে দেখেছি, বুঝতে পারছি, কোনো অসুবিধা হয় না তাদের। না, আরেকটা যেটা যে মানে একদিকে যেরকম আপনি বললাম যে সায়েন্স ফিকশনের কথা, একদিকে যেটা মানে ছোটদের লেখে আপনি একটা নতুন ঘরানা নিয়ে এলেন হচ্ছে ভূতকে এইভাবে ব্যবহার করা। ভূত ভয়ের নয়, ভূত বন্ধু। এই যে গন্ধটা বড় সন্দেহজনক থেকেই যেটা সম্ভবত শুরু হলো, পরবর্তীকালে গোসাই বাগানের ভূত এবং আরও বহু গল্পে এবং উপন্যাসে যে ভূতের ভাবনাটা সম্পূর্ণ উল্টো খাতে বইতে শুরু করলো। এইটা কিভাবে আপনার লেখা? এটা মানে মনে করো, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভূতের ভয় আছে। মানে আপনি ভূতে ভয় পান? ভূতে খুব ভয় পাই, মানে এবং এটা মানে আমার পক্ষে খুব কাপুরুষতার পরিচয় হচ্ছে বলে মনে করো না। সৌরভ গাঙ্গুলি ভূতের ভয় পায়, শানু যে বড় গায়ক, সে ভূতের ভয় পায়। সবাই স্বীকার করেছে আমার কাছে, বলেছে যে আমরা ভূতের ভয় পাই। মানে আপনি কি মানে একা বাড়িতে থাকতে ভয় পান? আগে, এখন আর পাই না, আগে পেতাম, এটা বলতে পারি। এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু গা ছমছম করে, যেমন ধরো বিদেশে বা বাইরে কোথাও হোটেলে আছি, তো হোটেলের ঘরে ভূত আছে কি আছে না সে জানি না, লাইট জ্বালিয়ে ঘুরে পড়ি। যাই হোক, এরকম হয় অনেক সময়। আপনি তো এক দুবার হোটেলের ঘরে উপলব্ধিও করেছেন, আপনি গল্প করেছেন একটা তো সাংঘাতিক। যাই হোক, সেসব গল্প এখন করবো না। কিন্তু যেটা বলছি যে সেটা হচ্ছে যে, তুমি যে কী বলছিলে, প্রশ্নটা কী করছিলে? যে ভূতকে এইভাবে দেখা, যেখানে আপনি আমি দেখলাম যে আমরা একটা ভয় পাওয়া ভূতের গল্প তো জানি, চিরকাল লেখা হয়ে আসছে, কিন্তু আমি যখন বাচ্চাদের জন্য লিখবো, তখন আমার এই ভূতকে আমি অন্যভাবে কাজে লাগাবো। সেটা কীরকম? ধরো স্পাইডারম্যান আছে, সুপারম্যান আছে, এরা সব অনেক অসম্ভব কাজ করে ফেলছে, কিন্তু ওইরকম একটা চরিত্রকে, উদ্ভট একটা চরিত্রকে আমদানি করার উদ্দেশ্য ছিল না। এইখানে তাহলে কাকে আনবো? ভূত। ভূত এলো, সেই ভূত যা মানুষ পারে না। মানুষের তো অনেক কিছু স্বপ্ন আছে, এটা করব সেটা করব, অঙ্কে 100-র মধ্যে 100 পাবো, হাই জাম্পে ওয়ার্ল্ড রেকর্ড করবো, এরকম তো ইচ্ছে আছে। সেই ইচ্ছেগুলো পূরণ হয় না আমাদের, কিন্তু সেইটে ভূতের মাধ্যমে সেই ইচ্ছাগুলো পূরণ করা হচ্ছে। কিন্তু এটার মধ্যে একটা জিনিস থাকে বোধ হয়, আমি ইচ্ছে করে লিখি না, উপদেশাত্মক গল্পটা আমি লিখি না, মনে হয় যে মানুষের আকাঙ্ক্ষাটাকে অ্যাচিভ করার জন্য, মানুষের চেষ্টা করার,
সেইটি যাতে হয়, তার নিজস্ব যা ক্ষমতা আছে সেটাকে যত দূর সম্ভব সে এগিয়ে নিয়ে যেতে পারে তা যেন করে। কিন্তু আমি এটা উদ্দেশ্য করে দিচ্ছি না, কিন্তু ফিলোসফিক্যালি এই চিন্তাটা হয়তো আমার মাথায় থাকে। মানে ভূত আর নিছক একটা ভূত থাকে না। না, ভূত একজন পার্সন, একটা পার্সন, কিন্তু সে ইনহিউম্যান এনার্জি এবং পারগতার অধিকারী, এইরকম আর কি। এরকমভাবে ভূতকে নিয়ে আসছে। আবার ভূত অনেক সময় বলছি যে না আমি এই শর্তে পারবো না, সেই শর্তে পারবো, এরকম নানা রকম মজার টজার ব্যাপার থাকে। আসলে মোটামুট সবটাই ফান, মজা করার জন্য লেখা, সিরিয়াস কোনো লেখা নয়, ফান করার জন্য লেখা। তবে তার মধ্যে অনেক সময় সিরিয়াস জিনিস ঢুকে যায়। হ্যাঁ, যেমন মনে আছে অদ্ভুতুরে বলে আপনি একটা ধারাবাহিক লিখতেন আমাদের ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা মুখিয়ে থাকতাম যে ওইটা পড়বো বলে। সেখানে এই যে নতুন নতুন ভাবনা, যে ভূতেদের রাজা লম্বোদর, হ্যাঁ, বা পুরনো ভূত হয়ে গেলে তারা আরো ঝাপসা হয়ে যায়, ভূত ধরতে গেলে পুরনো জালে গাব গাছের আঠা মাখিয়ে রাখতে হয়, এই যে নতুন নতুন ভাবনাগুলো, এগুলো কি সবই লিখতে লিখতে এসছে? হ্যাঁ সবই মাথায় এসছে। লিখতে লিখতে কী করা যায়, কী করা যায়। খানিকটা গ্রাম তো আমার চেনা আছে, গ্রামটা আমি খুব ভালো চিনি, গ্রামের পরিবেশ সম্পর্কে আমার মোটামুটি প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা আছে। আর তাছাড়া আমার একটা সুবিধা হচ্ছে যে প্রথম কথা আমি ঘুরেছি অনেক, আমার বাবার চাকরির সূত্রে বিভিন্ন জায়গায়, খুব রিমোট জায়গায় জায়গায় চলে গেছি, বিচিত্র সব লোকজন দেখেছি, বিচিত্র সব আচার আচরণ দেখেছি। তারপরে তোমার এই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা ইনগ্রেডিয়েন্টস, একটা মাল মশলার কোনো অভাব আমার হয় না। ছেলেবেলাটা একটা বর্ণময় ছেলেবেলা, যদিও লেখাপড়া খুব বাধা পড়েছে বদলির চাকরির জন্য, কিন্তু অভিজ্ঞতার বর্ণময়তা তার মধ্যে প্রচুর ছিল, সেটা আমার অনেক সময় কাজে লাগে। এখন এখানে দাঁড়িয়ে শীর্ষেন্দুদা, আগামী দিনে আপনার কি এরকম কোনো ছোটদের জন্য কোনো কিছু মনে হয় যে না এরকম একটা লেখা আমার ইচ্ছে আছে ছোটদের জন্য? না, আমি এইটা কখনো ভাবি না। যখন লিখি না তখন আমি লেখার কথা ভাবি না। এমনকি আমি যখন বাজারে হাটে ঘুরছি, রাস্তাঘাটে ঘুরছি, তখন আমার মনেই থাকে না যে আমি লেখক। এই সত্তাটাকে আমি একদম সম্পূর্ণ। এটা কি প্রথম থেকে না ইদানিং এসে? না, এটা প্রথম থেকে আমার এই লেখক সত্তাটা সবসময় জাগ্রত থাকে না। আমি মনে করি লেখা আমার সেকেন্ডারি ব্যাপার। প্রথম জিনিস হচ্ছে আমার জীবনযাপনটাই আমার প্রাইমারি, সেকেন্ড হচ্ছে তোমার প্রেফারেন্স হচ্ছে লেখালেখি। তবে এটা এরকম হয় অনেক সময় যে একদম ভুলে যাই। আমি, আমার বন্ধু কারা, তুমি শুনে অবাক হবে, ফুটপাতে চা বিক্রি করেছে, বা ওই গাড়ির যারা ওই টোল আদায় করে, এ সমস্ত মানুষজন, তরকারিওয়ালা, সবজিওয়ালা বাজারে বসে, তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব, একদম পার্সোনাল বন্ধুত্ব। মানে নিয়মিত দেখা হয়, গল্প? হ্যাঁ, রেগুলার। তারা কি আপনার লেখা পড়ে? না, তারা লেখা পড়ে না, তো তারা এটা জানে যে আপনি শীর্ষেন্দু একটা, এটা একটা ভারী লোক, বাবুকে অনেকে চেনে, এটা জানে আর কি, আর কিছু না। তো তার সঙ্গে আমার সহজ সম্পর্ক, সে বন্ধুর সম্পর্ক, একদমই সহজ সম্পর্ক, এবং অনেক সুখ দুঃখের কথাও তাদের সঙ্গে হয়। যেরকম এই যে যখন নোটবন্দি হলো, পরদিনই আমাকে সব ধরেছে রাস্তার সমস্ত আমজনতার লোক, যে বাবু এতে কী হবে, ভালো হবে না খারাপ হবে। সেটা আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করে, যে এই যে আপনার ক্যারেক্টাররা কেউ 150 বছরের পুরনো, কেউ 200 বছর বয়সী, হ্যাঁ, এই যে ভাবনাগুলো, একটা গল্পে একজনকে ধরে বলে এ তো 70 বছরের ছোকরা, এইকে দিয়ে কাজ নেই, আমি 200 বছর একজনকে খুঁজছি। এই যে মজাগুলো, এই মজাগুলোর, এই ভাবনাগুলো আপনার, মানে এই পুরো ব্যাপারটাই তো খুব ইউনিক। মানে যেমন ভূত, যেমন বনি বা সর্বনাশে ভুল অঙ্ক, তেমন এই ভাবনাগুলো খুব ইউনিক। আর মনকে সূচিভাবে মুক্ত করে দিলে এবং সংস্কার মুক্ত করে দিলে তুমি এই জিনিসগুলো ভাবতে পারবে। আর আরেকটা আছে, আপনি সময়ের মানে ফ্রিকোয়েন্সি ধরে কথা বলেন, যে এই ফ্রিকোয়েন্সিতে এরকম, আরেক অন্য জগৎটা এখানে এটা আপনি ছোটদের লেখায় আনেন। এইটা, এই ব্যাপারটা, এবং দেখো এখনকার ছেলেরা কিন্তু বুঝতেও পারে, তারা ফ্রিকোয়েন্সিটা বোঝে এই কারণে যে তারা বোঝে যে মানুষের বেঁচে থাকাটা একটা একটা তরঙ্গের মাধ্যমে সে এই সময়টাকে এবং তার সমসাময়িকতাটাকে। এটাকে যদি আরেকটু ভেঙে বোঝান আমাদের। আচ্ছা, এটা হচ্ছে ধরো মনে করো যেরকম টেলিফোনের তার, টেলিফোনের একটাই তার, তা দিয়ে হাজার হাজার লোক কথা বলছে।
যদি প্রত্যেকটা কথাবার্তার জন্য আলাদা আলাদা তার থাকতো, তার জুটিয়ার তারে ভরে যেত, টেলিফোনে তারে ভরে যেত, তা তো সম্ভব নয়। সুতরাং একই তারের ভিতর দিয়ে বহু লোক কথা বলছে, কিন্তু একজনের কথা আরেকজন ওভারল্যাপ হচ্ছে না, কী করে সম্ভব? তার মানে এরা যে কথা বলছে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, একটা ফ্রিকোয়েন্সির সঙ্গে আরেকটা ফ্রিকোয়েন্সির মিল নেই। একটাই তার ভিতর দিয়ে অনেকগুলো ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন লোক বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছে। এটা সম্ভব হয়েছে তো, মানে একই তারের ভেতরে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, মানে একই সময়ে কথা বলছে, একই সঙ্গে কথা বলছে, কিন্তু আলাদা আলাদা শোনা যাচ্ছে। সেই রকম এই ফ্রিকোয়েন্সিতে আমরাও বেঁচে আছি, এক ধরনের ফ্রিকোয়েন্সিতে আমরাও আছি। আমাদের যে স্পন্দন বা কম্পন, যে কম্পনাঙ্কে আমরা এক্সিস্ট করছি, এমন হতে পারে যে আমার 1 মিনিট পরের আরেকটা কম্পনাঙ্কে এই পৃথিবীতে আরেকটা জগৎ এক্সিস্ট করছে। মেবি এটা সত্য নয়। এটা কি আপনি আপনার উপলব্ধি দিয়েই এরকম ফিল করেছেন? হ্যাঁ, এরকম নানান রকম উদ্ভট চিন্তা করাটা আমার স্বভাব। উদ্ভট চিন্তা করতে করতেই এসব উদ্ভটতার জল, মানে সেগুলোর শরীর আমি তোমাদেরও করিনি, বাচ্চাদেরও করিনি। মানে আপনার মনে হয়েছে যে আমরা যে তরঙ্গে চলছে তার হয়তো 1 মিনিট বা 2 মিনিট মধ্যে আরেকটা তরঙ্গ সময়ের চলছে, যেখানে সমানে চলছে, প্যারালাল ওয়ার্ল্ড, প্যারালাল একটা জগৎ, প্যারালাল ওয়ার্ল্ড। এই প্যারালাল ওয়ার্ল্ডের মধ্যে একাধিক প্যারালাল ওয়ার্ল্ড থাকতে পারে বলে আমার মনে হয়। যেরকম একটা গল্পের মধ্যে আমি লিখেছিলাম যে একটা লোক ওই মোটর বাইকে বসেছিল, চালাতে জানে না, সে মোটরটা হঠাৎ চলতে শুরু করলো এবং ও একটা পূর্ণ জগতে চলে গেল। জগৎ হচ্ছে কয়েক সেকেন্ডের পার্থক্য একটা জগৎ, সম্পূর্ণ অন্যরকম জগৎ। সেখানে আমাদের জগতের সঙ্গে কিছুই মেলে না। সেখানে তুমি গাছ থেকে একটা ফল পারলে সঙ্গে সঙ্গে আবার ওখানে ফুল এবং ফল জন্মে যায় উইদিন মিনিটস। সেখানে আপেল একটা ছিললে আপেল গাছে আবার নতুন করে আপেল জন্মে গেল। এরকম নানা রকম অদ্ভুত অদ্ভুত কারণ। সেখানে কোনো ফুয়েল ছাড়াই গাড়ি ঘোড়া চলে। বলে কী করে চলে? বলে আমাদের এগুলো সব মনোরথ, এগুলো হচ্ছে এনার্জি, সেটা আসছে আমাদের মন থেকে, মাইন্ড, আমাদের মাইন্ড এগুলোকে চালায়। এই ধরনের যে আইডিয়া যেগুলো আমার মাথায় আসে, সেগুলো নানা রকম ভাবনা চিন্তা। যখন যদি রাত্রিবেলা বসে ভাবি না, আসলে এখানে বলতে গেলে বলতে হয় একটু পাগলামি আছে। এই পাগলামিটাকে আমি ভাঙাই, এটা সোজা কথা। মানে এইসব চিন্তা ভাবনা করতে গেলে একটু পাগল তো হতেই হয়, তাই না? সেরকম আর কি, একটু পাগলামি হয়তো। আপনি পাগল বলছেন, এটা জিনিয়াসও বলা যায়। আমাদের সব পাগলে জিনিয়াস নয়। যাই হোক, এইভাবে আসে আর কি, চিন্তা ভাবনা করতে করতে আসে। আর এই উদ্ভটত্বগুলোকে আমি লেখার ভিতরে চ্যানেলাইজ করার চেষ্টা করি। শিশুরা, আমাদের আনন্দমেলার যেসব ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা পড়ে, তাদের অনেকে খুব সুন্দর সুন্দর লিখে পাঠায়। আমাদের যে বিভাগগুলো থাকে, যেমন ধরুন ক্ষুদে প্রতিভা বলে আমাদের বিভাগ আছে, আমার ইচ্ছে মতো আছে, কেউ নিজের কোনো অভিজ্ঞতা বা কোনো গল্প লিখে পাঠায়, কেউ ছড়া কবিতা লিখে পাঠায়। হ্যাঁ, কিছু প্রকাশিত হয়, কিছু হয়তো অতটা ভালো হয় না বলে হয় না। তো তাদের উদ্দেশ্যে, যারা আগামী দিনে নতুন লেখক হিসেবে উঠে আসবে, সেই ছোট ছোট বাচ্চারা যারা এই অনুষ্ঠান শুনছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু সাজেস্ট করেন যে তারা কীভাবে লেখালেখি করবে। একটা কথা হচ্ছে, লেখালেখি করতে গেলে প্রথম প্রচুর পড়তে হয়। না পড়লে ওই বোঝা যায় না যে একটা গল্পের উন্মোচন বা সমাধান কীভাবে হবে। তা এ সত্ত্বেও বলি যে লেখা পড়তে পড়তে একটা ওই ধাঁচ আসে, একটা আইডিয়া হয় আর কি, একটা ধারণা হয় যে কীভাবে লিখতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে, তাকে একটু ভাষা সচেতন হতে হবে, ভাষা সম্পর্কে তার একটু জ্ঞান থাকা দরকার। আর অনেক সময় ডিকশনারি উল্টে পাল্টে ভাষা, ওয়ার্ডস খোঁজে, মানে শব্দ খুঁজে বেড়ানো, এটাও ভালো অভ্যাস। আর কিংবা কান খোলা রাখতে হয় যে কে রাস্তাঘাটে অনেক লোক অনেক নতুন ভাষায় কথা বলে, অনেক নতুন ওয়ার্ডস ব্যবহার করে। তার মধ্যে অনেক আরবি ফার্সি ওয়ার্ড আছে, শব্দ আছে। তারপরে ধরো ইংরেজির সঙ্গে বাংলা মিশাল দিয়ে বা হিন্দির সঙ্গে ইংরেজি মিশিয়ে নতুন নতুন শব্দ তৈরি করার প্রবণতা দেখা যাচ্ছে আজকাল চারদিকে। মোবাইল ফোনে আজকাল মেসেজ পাঠানোর ক্ষেত্রে অনেক সময় নানা রকম নতুন শব্দ ব্যবহার করা হচ্ছে, যাতে সংক্ষেপ করা যায় জিনিসটাকে, টেক্সটটাকে। তো সেই রকম নানান রকমের সবসময় ভাষার একটা উদ্ভব হচ্ছে, ভাষার পরিবর্তন হচ্ছে। ভাষার পরিবর্তন অবশ্যই, ভাষার পরিবর্তনকে ঠেকানো যাবে না।
মূল ভাষা কিন্তু বারবার মানুষের মুখে মুখে পাল্টে যায়। এবার সংস্কৃত থেকে আমাদের মানে অপভ্রংশ শ্রেষ্ঠ এসছে। কীর্তনের ভাষার সঙ্গে আজকের ভাষার কোনো মিল নেই। এইটা লক্ষ্য রাখতে হয়, ভাষা সম্পর্কে কানটাকে সজাগ রাখতে হয় যে কোন ভাষা কোন শব্দ আমি ব্যবহার করব। এটা একটা যারা মাছ ধরে তারা দেখবে ঘন্টার পর ঘন্টা ছিপ ফেলে বসে আছে, মাছ ঠোকরাচ্ছে না। সেরকম ওই একজন কবিকে বা একজন লেখককেও ওই ছিপ ফেলে বসে থাকতে হয় একটা শব্দ ধরার জন্য। একটা বাক্যের একটা বিশেষ অমুক শব্দ আছে, যে শব্দটা ওই বাক্যটাকে তীরের মতো লক্ষ্যভেদে সক্ষম, কিন্তু সেই শব্দটা খুঁজে না পেলে তুমি বাক্যটা সম্পূর্ণ করা যাচ্ছে না। এই যে একটা বাক্যের গঠন, এটা নিয়ে ভাবা, অবশ্য এটা বাচ্চারা অতটা ভাবতে পারবে না, বড় হলে ভাববে। লেখার অভ্যেস বজায় থাকলে বড় হলে তার এই জিনিসগুলো অভ্যাস ওরা আপাতত ভালো ভালো যে লেখাগুলো আছে সেগুলো পড়বে, পড়বে। আর একটু নিয়মিত যা যা মনে হচ্ছে লেখার চেষ্টা করবে। ডায়েরি Exactly. লিখতে পারলে তো মনে হয় ভালো হয়, এক্স্যাক্টলি। তাতে লেখার চর্চাটা বাড়বে। এই কারণে চর্চা বাড়া দরকার, কারণ তারা যে জগতের দিকে যাচ্ছে সম্পূর্ণ একটা তোমার ভার্চুয়াল জগৎ। তো প্রথম কথা, এখন কম্পিউটার আমাদের জীবনের একটা জগৎ দখল করে আছে। তারপরে আমাদের এখন বই পড়ার চেয়ে বেশি কথা আমরা এত ইনফরমেশন গুগলের কাছ থেকে বা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি যে আমাদের ইনফরমেশনগুলোর অভাব নেই। এখন ডিকশনারি না রাখলেও চলে বাড়িতে, কেননা মোবাইলে ডিকশনারি আছে, এবং তুমি গীতার একটা কোটেশন খুঁজছো, তোমাকে গুগল সেই কোটেশন খুঁজে দেবে। কোন ভদ্রলোকের কোন সালে মৃত্যু হয়েছিল বলে দিচ্ছে। এত ইনফরমেশন আমাদের কাছে এসে গেছে, ইনফরমেশন কোনো অভাব নেই চারদিকে, তথ্য ভাণ্ডার আমার হাতের কাছে। এই সুবিধা তো আমাদের ছিল না, আমরা এত সুবিধে পাইনি। কিন্তু এই যে সুবিধাটা পাচ্ছে এখনকার ছেলেটা, যেটা ব্যবহার করে, কিন্তু এই ভার্চুয়াল জগতে হারিয়ে যেতে নেই। যে আত্মবিসর্জন দেয় তাহলে মুশকিল, কারণ প্রথম কথা তার নিজস্বতা হারিয়ে যাবে, পৃথিবী এবং জীবনকে উপভোগ করতে পারবে না। একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তাকে বারবার লোক দেখাবে এবং ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে সে। সুতরাং তাকে এই জগৎ থেকে একটা ছুটি নিয়ে এই লেখালেখি সাহিত্য এ তাকে বাঁচাবে, এটা প্রাচীর, এ তাকে ঘিরে রাখবে এবং তাকে বাঁচাবে এই বিনাশ থেকে। মানে আত্মবিনাশ বলতে গেলে এখানে তো শরীরের বিনাশ হবে না, কিন্তু মনোজগতের একটা বিনাশ হবে। সে যাই না হয়, ধরো একজনের খুব ভালো কবি হওয়ার সম্ভাবনা ছিল, সে একজন ভালো আইটি একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে বা স্পেশালিস্ট হয়ে গেছে, তো তার চাকরি একদিন শেষ হয়ে যাবে এবং তারপর সে একটা ভয়ের মধ্যে পড়ে যাবে। কিন্তু সে যদি এই তার একটা সেকেন্ড একটা থাকে, একটা আশ্রয় থাকে, দ্বিতীয় আশ্রয় থাকে, তাদের পক্ষে মহা একটা মানে ভীষণ একটা হোপফুল একটা ব্যাপার যে আমার এইটা অত কবিতাটা অত আছে। আর কবিতা থেকে তো রিটায়ারমেন্ট নেই, সেখানে তো সে সারা জীবন কবিতা লিখতে পারবে বা গল্প লিখতে পারবে বা যাই। তোমাদের এবার আমাদের ছুটি নেওয়ার পালা। তোমরা নিশ্চয়ই এতক্ষণ শুনলে, আজকে শিশু দিবসে এর চেয়ে সুন্দর অনুষ্ঠান তো হতে পারে না এরকম একজন মানুষের কাছ থেকে এই কথাগুলো শোনা। তো তোমরা যারা লেখালেখি করতে আগ্রহী, যারা গল্প কবিতা কিংবা অন্যান্য লেখা লেখো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো এবার কীভাবে তোমরা তোমাদের লেখালেখি নিয়েও এগিয়ে যাবে। আমরা ধন্যবাদ জানাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আজকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্যে। আর সেই সঙ্গে তোমাদেরকেও আমাদের অনুরোধ যে আনন্দমেলার যে ওয়েবসাইটে, সেখানে তোমরা লগ ইন করে তোমরা তোমাদের লেখা পাঠাতে পারো, আর তোমাদের ছবি পাঠাতে পারো, তোমাদের আঁকা ছবিও পাঠাতে পারো, মানে ফটোগ্রাফ এবং আঁকা ছবি, তোমাদের লেখা সবই পাঠাতে পারো। আরও বিস্তর জানতে, আরও বিস্তারিত জানতে এবং বিশদে জানতে তোমরা আনন্দমেলার ওয়েবসাইটটা একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপর আমরা তো রয়েইছি দফতরে। ভালো থেকো, দিনটা ভালো করে কাটাও, আবার দেখা হবে।